বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের রাসায়নিক পরিবর্তন। আর তোমাদের সাথে আলোচনায় আছি আমি কেম আব্দুল কাদের, প্রভাষক, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ। তো আজকে শুরুতে আমরা পড়ব সক্রিয়ণ শক্তি কাকে বলেন। সক্রিয়ণ শক্তি হচ্ছে বিক্রিয়কের অণুসমূহ ন্যূনতম যে শক্তি লাভ করে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে তাকে সক্রিয়ণ শক্তি বলে। তাহলে কি বলছি, বিক্রিয়ক অণুসমূহ ন্যূনতম যে শক্তি লাভ করে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে তাকে সক্রিয়ণ শক্তি বলে। আমি এখানে একটা চিত্র আঁকিয়েছি। এখানে এ একটি বিক্রিয়ক এবং বিসি একটি বিক্রিয়ক। এ এবং বিসি যখন বিক্রিয়া করে এ বি এবং সি উৎপন্ন করতে চায়, তাহলে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ শক্তি অর্জন করে তারপরে উৎপাদে পরিণত হতে হয়। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিই, যে খাগড়াছড়ি কোনো মানুষ যদি মাটিরাঙ্গা যেতে চায় তাকে কিন্তু অবশ্যই আলুটিলা পাহাড় পার হয়ে তারপরে মাটিরাঙ্গা যেতে হবে। অর্থাৎ আলুটিলা পার না হয়ে কখনো সে মাটিরাঙ্গা যেতে পারবে না। তেমনি যে কোনো বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হতে চায় তারা একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি লাভ করে তারপর বিক্রিয়া অংশগ্রহণ করে উৎপাদে পরিণত হতে হয়। অর্থাৎ এই বিক্রিয়কগুলো অর্থাৎ ন্যূনতম এই শক্তিটা, এটা হচ্ছে তার স্বাভাবিক শক্তি। তার চেয়ে এই শক্তি যদি সে অর্জন করে তাহলেই সে কোথায় যেতে পারবে, উৎপাদে পরিণত হতে পারবে। এইটা হচ্ছে একটা সক্রিয়ণ শক্তি, অর্থাৎ বিক্রিয়ক সমূহ ন্যূনতম যে শক্তি লাভ করে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে তাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। তো সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়া হারের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। সক্রিয়ণ শক্তি যত কম হবে বিক্রিয়ার হার তত বেশি হবে, আর সক্রিয়ণ শক্তি যত বেশি হবে বিক্রিয়ার হার তত কম হবে। আমি যদি বাস্তব উদাহরণ দিই, যেমন আলুটিলা একটা ছোট্ট পাহাড়, আর এরকম হিমালয় কিন্তু অনেক বড় একটা পাহাড়। অর্থাৎ এই আলুটিলা যদি ভূমি থেকে 1/2 কিলোমিটার উচ্চতায় হয় তার এই চূড়াটা, আর হিমালয় প্রায় 9 কিলোমিটার, তাহলে দেখো আমরা অধিকাংশ মানুষ এরকম কিন্তু এই আলুটিলার চূড়ায় উঠতে পারবে। অর্থাৎ এটা ভূমি থেকে, অর্থাৎ সক্রিয়ণ শক্তি কম বলে সকল মানুষের পক্ষে এরকম আলুটিলায় ওঠা সম্ভব। কিন্তু হিমালয় ভূমি থেকে প্রায় 9 কিলোমিটার উচ্চতায় বলে এই হিমালয় চূড়ায় কিন্তু সকল মানুষের পক্ষে ওঠা সম্ভব না। অর্থাৎ সক্রিয়ণ শক্তি যত বেশি হবে তত বিক্রিয়ক সমূহ ওই শক্তি লাভ করা তার জন্য কঠিন হবে, ফলে বিক্রিয়ার হারটা কম হবে। অর্থাৎ সক্রিয়ণ শক্তি বেশি হলে খুব কম সংখ্যক অণুর পক্ষেই ওই শক্তি লাভ করা সহজ হয় বা সম্ভব হয়, এই জন্য বিক্রিয়ার হারটা কম। আর সক্রিয়ণ শক্তি যদি কম হয় তাহলে সকল বিক্রিয়ক অণুর পক্ষে ওই শক্তিটা লাভ করা সহজ হয়, এই জন্য বিক্রিয়ার হারটা বেশি হয়। তো প্রিয় শিক্ষার্থী, এটা সক্রিয়ণ শক্তি কাকে বলে, আর এটা 1 নাম্বার দিয়ে আসে। আর যদি বলি সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়া হারের সম্পর্ক আলোচনা করো, তাহলে আমি যে আলোচনাটা করলাম সেটা যে সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়া হারের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ সক্রিয়ণ শক্তি যত বেশি হবে, অর্থাৎ খুব কম সংখ্যক অণুর পক্ষে ওই শক্তি অর্জন করা সম্ভব হবে, ফলে বিক্রিয়া হারটা কমে যায়। আর সক্রিয়ণ শক্তি যদি কম হয় তাহলে অধিকাংশ বিক্রিয়ক অণুর পক্ষে ওই শক্তিটা লাভ করা সহজ হবে বা সম্ভব হবে, তাই বিক্রিয়া হারটা বেশি হয়। সুতরাং সক্রিয়ণ শক্তি বেশি হলে বিক্রিয়া হার কম, আর সক্রিয়ণ শক্তি কম হলে বিক্রিয়া হার বেশি হবে। এটাই হচ্ছে তার উত্তর। এরপর আমরা যদি বলি তাপমাত্রা এবং অথবা ঘনমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়া হার বৃদ্ধি পায় কেন, এগুলি কিন্তু 2 নাম্বার দিয়ে আসে। তো তাপমাত্রা বৃদ্ধি পেলে কেন বিক্রিয়া হার বেশি হয়, এখানে 3টা শর্ত। তাপমাত্রা আমরা এই কথাটা 2 নাম্বার দিয়ে যদি আসে, আমরা বলবো যে তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ক অণুসমূহের মধ্যে এই অণুসমূহের গতিশক্তি বৃদ্ধি পায়। এর ফলে বিক্রিয়ক অণুগুলোর মধ্যে সংঘর্ষের মাত্রা বেড়ে যায়, আর এর ফলে বিক্রিয়ক অণুগুলোর পক্ষে সক্রিয়ণ শক্তি লাভ করা সহজ হয়। এই কারণে বিক্রিয়া হারটা বেড়ে যায়। এটা হচ্ছে 2 নাম্বার উত্তর। আর যদি বলে ঘনমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়া হার কেন বেড়ে যায়, তার উত্তরটা হবে ঘনমাত্রা যখন বেশি হয় তখন বিক্রিয়ক অণুগুলো পরস্পরের কাছে আসে। অর্থাৎ ঘনমাত্রা বেশি তো ওই বিক্রিয়ক অণুর সংখ্যা বেশি, তাই বিক্রিয়ক অণুগুলো পরস্পরের কাছে আসে, ফলে বিক্রিয়ক অণুসমূহের মধ্যে সংঘর্ষের মাত্রাটা বেড়ে যায়। এই কারণে ঘনমাত্রা বৃদ্ধি পেলেও বিক্রিয়ার হার বেড়ে যায়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পড়ব প্রভাবক কাকে বলে। অর্থাৎ যেসব পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে অথবা হ্রাস করে এবং বিক্রিয়ার শেষে ভর ও সংযুতিতে অপরিবর্তিত থাকে তাদেরকে প্রভাবক বলে। এবার আমরা পড়ব ধনাত্মক প্রভাবক। ধনাত্মক প্রভাবক হচ্ছে যেসব প্রভাবক
যেসব প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে বা যেসব প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে বৃদ্ধি করে তাদেরকে বলা হয় ধনাত্মক প্রভাবক। যেমন পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমরা ম্যাঙ্গানাস ডাইঅক্সাইড কে প্রভাবক হিসেবে ব্যবহার করে অল্প একটু তাপ দিই, তাহলে আমরা পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন পাবো। এখানে ম্যাঙ্গানাস ডাইঅক্সাইড যদি আমরা ব্যবহার না করতাম তাহলেও আমরা কিন্তু অক্সিজেন পেতাম, কিন্তু সেই ক্ষেত্রে অনেক বেশি তাপ দেওয়ার প্রয়োজন হতো। আর এই ম্যাঙ্গানাস ডাইঅক্সাইড দেওয়ার কারণে এখানে কিন্তু তাপের পরিমাণটা কম দিলেও অক্সিজেন উৎপন্ন হয়। তো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে সংজ্ঞাটা পড়বে। আর এটা কিন্তু নৈবর্তিকে আসে, নিম্নের কোন যৌগটি ধনাত্মক প্রভাবক হিসাবে কাজ করে, তার উত্তর হবে ম্যাঙ্গানাস ডাইঅক্সাইড। এবার ঋণাত্মক প্রভাবক কাকে বলে? তা ঋণাত্মক প্রভাবক হচ্ছে যেসব প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে হ্রাস করে তাকে ঋণাত্মক প্রভাবক বলে। তার উদাহরণস্বরূপ আমি এখানে লিখছি যে হাইড্রোজেন পারঅক্সাইড বিয়োজিত হয়ে এরকম ধরো 25°C তাপমাত্রা বিয়োজিত হয়ে পানি এবং অক্সিজেন উৎপন্ন করে। সেই ক্ষেত্রে যদি আমরা সামান্য ফসফরিক অ্যাসিড যদি ওই বিক্রিয়াস্থলে দিই, তাহলে ওই হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজনের মাত্রাটা হ্রাস পায়। এই ক্ষেত্রে ফসফরিক অ্যাসিড হবে ঋণাত্মক প্রভাবক। প্রিয় শিক্ষার্থী, যেমন সংজ্ঞাটা পড়বে আর শুধু একটা উদাহরণ পড়বে। আচ্ছা, আর এখানে তাহলে ঋণাত্মক প্রভাবক হিসাবে যদি নৈবর্তিক আসে তাহলে উত্তরটা হবে ফসফরিক অ্যাসিড। অটো প্রভাবক কাকে বলে? অটো প্রভাবক হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ সমূহের মধ্যে কোনো একটি পদার্থ যখন রাসায়নিক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে তাকে অটো বা স্বপ্রভাবক বলে। এখানে আমরা অক্সালিক অ্যাসিড দ্রবণের মধ্যে যদি লঘু সালফিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ যোগ করা হয়, তো প্রথমে আস্তে আস্তে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটা আস্তে আস্তে দূরীভূত হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখা যায় খুব দ্রুত গতিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ দ্রবীভূত হচ্ছে। এই ক্ষেত্রে অর্থাৎ এই যে ম্যাঙ্গানাস সালফেট, এই যৌগটা মূলত কি করে? এই রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে। এই ক্ষেত্রে এই ম্যাঙ্গানাস সালফেট হবে এরকম তোমার অটো প্রভাবক বা স্বপ্রভাবক। তো এখানে দেখো, আসলে সালফেটটা বড় কথা না। আমি যদি এখানে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করতাম তাহলে ম্যাঙ্গানাস ক্লোরাইড হতো। আসলে এখানে এটা কিন্তু নৈবর্তিকে আসে যে কোন আয়ন, অর্থাৎ ম্যাঙ্গানাস 2+, এই আয়নটাই হবে কি? এটি হবে আমাদের অটো প্রভাবক বা স্বপ্রভাবক। এবার আমরা পড়ব হচ্ছে আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবক এটা হচ্ছে, দেখো তার সংজ্ঞাটা যদি আমি একটু এখান থেকে বলি তোমাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, আবিষ্ট প্রভাবক হচ্ছে কোনো বিক্রিয়ার একটি বিশেষ বিক্রিয়কের প্রভাবে তার অপর বিক্রিয়কের সাথে তৃতীয় কোনো পদার্থের বিক্রিয়া ঘটে, কিন্তু পৃথকভাবে তাদের মধ্যে কোনো বিক্রিয়া ঘটে না, তখন ওই বিশেষ বিক্রিয়ককে পরের বিক্রিয়ার আবিষ্ট প্রভাবক বলে। আমি আবার বলি যে কোনো বিক্রিয়ার একটি বিশেষ বিক্রিয়কের প্রভাবে তার অপর বিক্রিয়কের সাথে তৃতীয় কোনো পদার্থের বিক্রিয়া ঘটে, কিন্তু পৃথকভাবে তাদের মধ্যে কোনো বিক্রিয়া ঘটে না, তখন ওই বিশেষ বিক্রিয়ককে পরের বিক্রিয়ার আবিষ্ট প্রভাবক বলে। দেখো, আমরা এখানে উদাহরণ দিই, যেমন সোডিয়াম সালফাইড, এটা অক্সিজেন তার মধ্যে দিলে অক্সিজেন দ্বারা জারিত হয়ে সোডিয়াম সালফেট উৎপন্ন করে। আবার যদি সোডিয়াম আর্সেনাইড এর মধ্যে যদি আমরা অক্সিজেন চালনা করি বা অক্সিজেন, কিন্তু সোডিয়াম আর্সেনাইড অর্থাৎ পৃথকভাবে সোডিয়াম সালফাইড এটা অক্সিজেন দ্বারা জারিত হয়ে সোডিয়াম সালফেট উৎপন্ন করে, কিন্তু সোডিয়াম আর্সেনাইড কিন্তু পৃথকভাবে অক্সিজেন দ্বারা জারিত হয় না। কিন্তু আমি যদি সোডিয়াম সালফাইড এবং সোডিয়াম আর্সেনাইডকে মিশ্রিত করে তার মধ্যে যদি অক্সিজেন চালনা করি, এবার সোডিয়াম সালফাইডও জারিত হয়ে সোডিয়াম সালফেট উৎপন্ন করে এবং সোডিয়াম আর্সেনাইডও জারিত হয়। এই ক্ষেত্রে তাহলে দেখো, সোডিয়াম আর্সেনাইড এই যে জারিত হলো, এই জারিত করতে তাকে এখানে কিন্তু তাকে সাহায্য করছে কি? সোডিয়াম সালফাইড। এই জন্য সোডিয়াম সালফাইড হবে এখানে একদম আবিষ্ট প্রভাবক। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় বুঝতে পারছো যে তাহলে কি বলছি? কোনো বিক্রিয়ার একটি বিশেষ বিক্রিয়কের প্রভাবে একটি বিশেষ বিক্রিয়ক, তাহলে কোনটা? সোডিয়াম সালফাইড। বিশেষ বিক্রিয়কের প্রভাবে তার অপর বিক্রিয়কের সাথে তৃতীয় কোনো পদার্থে বিক্রিয়া ঘটে, কিন্তু পৃথকভাবে তাদের মধ্যে বিক্রিয়া ঘটে না, তখন ওই বিশেষ বিক্রিয়ককে পরের বিক্রিয়ার জন্য কি বলা হয়? আবিষ্ট প্রভাবক বলে। এবার আমরা পড়ব প্রভাবক সহায়ক, অর্থাৎ যেসব পদার্থ প্রভাবকের প্রভাবন ক্ষমতাকে আরও বৃদ্ধি করে দেয় তাদেরকে বলা হয় প্রভাবক সহায়ক। আমরা জানি যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে
এবং আয়রন প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এই ক্ষেত্রে কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা মোলিবডেনাম ধাতুর গুঁড়া ব্যবহার করা হয়। এই অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা মোলিবডেনাম ধাতুর গুঁড়া এরা হচ্ছে এই আয়রন প্রভাবকের সহায়ক, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড এবং মোলিবডেনাম ধাতুর গুঁড়া এরা অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রভাবন ক্ষমতাকে, আয়রনের প্রভাবন ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয়। এই জন্য অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা মোলিবডেনাম ধাতুর গুঁড়া হচ্ছে প্রভাবক সহায়ক। তেমনি প্রভাবক বীজ, অর্থাৎ যেসব পদার্থ বা কি করে প্রভাবকের প্রভাবন ক্ষমতাকে হ্রাস করে দেয় তাদেরকে বলা হয় প্রভাবক বীজ। যেমন আমরা সালফার ডাইঅক্সাইডকে, অর্থাৎ সালফুরিক অ্যাসিড প্রস্তুতির একটা ধাপ ছিল, সালফার ডাইঅক্সাইডকে অক্সিজেন দ্বারা জারিত করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। এখানে প্লাটিনামকে অথবা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডকে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু এই জায়গায় যদি কি থাকে, আর্সেনিক অক্সাইড, অর্থাৎ এটা হবে আর্সেনিক অক্সাইড, এস হবে আর্সেনিক অক্সাইড অথবা যদি ধুলাবালি যদি থাকে অথবা সালফারের কোনো কণা যদি থাকে, তাহলে এর কি করে, এই আর্সেনিক অক্সাইড সে কিন্তু প্লাটিনামের এই প্রভাবন ক্ষমতাকে হ্রাস করে। এই জন্য আর্সেনিক অক্সাইড এটা হবে ঋণাত্মক প্রভাবক। তাহলে দেখো এগুলো কিন্তু আবার নৈবর্তিকেও আসতে পারে। এবার আমরা পড়বো সমসত্ব প্রভাবক, অর্থাৎ যে প্রভাবন বিক্রিয়ায় প্রভাবক সহ বিক্রিয়ার সমস্ত পদার্থ একই দশায় বা একই ভৌত অবস্থায় থাকে তাকে বলা হয় সমসত্ব প্রভাবক। আমি আবার যদি বলি, যে প্রভাবন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার সকল পদার্থ, অর্থাৎ প্রভাবন বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক সহ বিক্রিয়ার সকল পদার্থ একই ভৌত অবস্থায় থাকে তাদেরকে বলা হয় সমসত্ব প্রভাবক। একই ভৌত, দেখো এখানে সালফার ডাইঅক্সাইডের ভৌত অবস্থার পাশে জি লেখা আছে, এমনকি গ্যাসীয়, অক্সিজেন গ্যাসীয়, তারপর সালফার ট্রাইঅক্সাইড গ্যাসীয় এবং প্রভাবক নাইট্রিক অক্সাইড এটাও গ্যাসীয়। তাহলে যে প্রভাবন বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক সহ বিক্রিয়ার সমস্ত পদার্থ একই ভৌত অবস্থায় থাকে তাদেরকে বলা হয় সমসত্ব প্রভাবক, অর্থাৎ ভৌত অবস্থা কি সবাই গ্যাসীয়, এই জন্য এটা। আর অসমসত্ব প্রভাবক, যে প্রভাবন বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবকের এই ভৌত অবস্থা বিক্রিয়ার অন্যান্য পদার্থের ভৌত অবস্থা থেকে ভিন্ন হয় তাদেরকে বলা হয় অসমসত্ব প্রভাবক। যেমন এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা প্লাটিনাম ব্যবহার করি, তোমরা জানো প্লাটিনাম একটা ধাতু, এর ভৌত অবস্থা কঠিন, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড এটার ভৌত অবস্থা কঠিন, কিন্তু এখানে সালফার ট্রাইঅক্সাইড, অক্সিজেন সালফার সব ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয়, এই জন্য এটা হচ্ছে একটা অসমসত্ব প্রভাবক। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পড়ব সমসত্ব প্রভাবক এর বিক্রিয়ার কৌশল। সমসত্ব বিক্রিয়ার কৌশল আমরা পড়ব। এখানে একটা সমসত্ব বিক্রিয়া দেওয়া আছে এখানে। এই সমসত্ব বিক্রিয়াটার আমরা কৌশল, আমরা কিভাবে সমসত্ব বিক্রিয়াটা ঘটে দেখো। এবার সমসত্ব বিক্রিয়াটা যদি এই প্রশ্নটা আসে তার বাংলাটা কি হবে সেটা আমি একটু মুখে বলি, যে সমসত্ব প্রভাবনের ক্ষেত্রে অন্তর্বর্তী যৌগ গঠন কৌশল কার্যকর। তা তোমরা যে বাংলাটা তোমরা লিখবে সেটা আমি একটু তোমাদের বলি, তোমরা এটা বাংলাটা খাতায় লিখে তারপরে রিয়াকশানগুলো আমি বুঝাচ্ছি। যে সমসত্ব প্রভাবনের ক্ষেত্রে অন্তর্বর্তী যৌগ গঠন কৌশল কার্যকর। এই কৌশলের মূলে রয়েছে প্রভাবক প্রথমে কোনো একটি বিক্রিয়কের সাথে অন্তর্বর্তী যৌগ গঠন করে, এরপর তৃতীয় যৌগ অন্তর্বর্তী যৌগের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে, সেক্ষেত্রে প্রভাবকের পুনর্জন্ম হয়। এবার আমি দেখাই, এখানে সমসত্ব এই প্রভাবকের এই বিক্রিয়াটা দেওয়া আছে, দেখো এই ক্ষেত্রে কেমন হয়। অর্থাৎ সালফার ডাইঅক্সাইড ধরো যে স্বাভাবিকভাবে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে চায় না বা অক্সিজেন দ্বারা জারিত হয়ে এটা হয় না, কিন্তু যখন নাইট্রিক অক্সাইড দেওয়া হয় সে কীভাবে এই নাইট্রিক অক্সাইড এই বিক্রিয়াটাকে প্রভাবিত করে। অর্থাৎ প্রথম ধাপে কি করে, নাইট্রিক অক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তাহলে
প্রথম ধাপে প্রভাবক কি করে, ওই বিক্রিয়ক সমূহের কোনো একটি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে একটি অন্তর্বর্তী একটা যৌগ, দেখো এটা হচ্ছে একটা অন্তর্বর্তী যৌগ উৎপন্ন করে। যখন এই যৌগটা উৎপন্ন করে তখন কি করে, দ্বিতীয় ধাপে এবার অপর বিক্রিয়ক যেটা সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এবার ওই নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে এবার সে সালফার ট্রাইঅক্সাইড এবং সে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। শিক্ষার্থী এগুলো সবার পাশে ভৌত ধর্মটা জি দিয়ে দেওয়া। দেখ এটা আসলে মূলত এই ধরনের, আসলে ঘটনাটা এই ধরনের। আমরা অনেক সময় কোনো ছোট বাচ্চাকে যদি খাওয়াইতে চাই, দেখা যায় সে খেতে চায় না, তার খাবারটা নিতে হয়, কিন্তু পাশের বাড়ি কোনো ছোট বাচ্চা যখন আসে, তুমি যখন ওই খাবারটা যখন ওই ছোট বাচ্চার হাতে দিতে যাও বা দিয়ে দাও, এবার কিন্তু সে ওইটা খাওয়ার জন্য সে এবার মরিয়া হয়ে যায়। ঠিক এরকম ঘটনা যে স্বাভাবিকভাবে সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে চাচ্ছে না, কিন্তু নাইট্রিক অক্সাইড যখন এবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে, এবার সালফার ডাইঅক্সাইড এবার কী করে, ওই অক্সিজেনের জন্য মরিয়া হয়ে যায়। এবার সত্যি সে কী করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে সে অক্সিজেনটাকে নিয়ে সে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে, আর ওই প্রভাবক যেটা পূর্বে যা ছিল তাই রয়ে যায়। এই হচ্ছে এরকম সমসত্ব প্রভাবক বিক্রিয়ার কৌশল। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা একটা প্রশ্ন পড়ব, সেটা হচ্ছে প্রভাবক কিভাবে রাসায়নিক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে। প্রভাবক কিভাবে রাসায়নিক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে। প্রিয় শিক্ষার্থী, আমি উত্তরটা আমি মুখে বলি সময় স্বল্পতার কারণে। তো দেখো, প্রভাবক বিক্রিয়কের সক্রিয় শক্তিকে হ্রাস করে বিক্রিয়াটাকে নিম্ন শক্তির ধারায় সংগঠিত করে। তোমরা একটু বুঝে নাও, প্রভাবক বিক্রিয়কের সক্রিয় শক্তিকে কি করে, হ্রাস করে। সক্রিয় শক্তি আমি প্রথমে বলেছিলাম, সক্রিয় শক্তিকে হ্রাস করে, অর্থাৎ যেমন একটা পাহাড় অনেক বড় আছে, গাড়ি ঘোড়া পার হতে পারে না, একটা বুলডোজার দিয়ে এবার ওই পাহাড়টাকে ধরো কেটে এরকম ছোট করে দিলাম, উচ্চতা কমে দিলাম, এবার গাড়ি উঠতে পারবে। ঠিক এরকম তাই প্রভাবক কী করে, বিক্রিয়কের সক্রিয় শক্তিকে হ্রাস করে বিক্রিয়াটাকে নিম্ন শক্তির ধারায় সংগঠিত করে, যাতে সকল বিক্রিয়ক ওই শক্তি লাভ করতে পারে। আচ্ছা, প্রভাবক ব্যবহার না করলে বিক্রিয়াটি যে সক্রিয় শক্তি অবস্থার মাধ্যমে সম্পূর্ণ হয় তার স্থিতিশক্তি বেশি বলে তার সৃষ্টি কষ্টকর। অর্থাৎ প্রভাবক যদি ব্যবহার না করি তাহলে দেখো ওই সক্রিয় শক্তিটা থাকে অনেক বেশি বলে ওই বিক্রিয়ক অণুগুলোর পক্ষে ওই সক্রিয় শক্তিটা লাভ করা হয় কষ্টকর। অপরদিকে প্রভাবক যখন ব্যবহার করা হয় তখন এই সক্রিয়কৃত স্থিতিশক্তির মানটা কমে যায়। অর্থাৎ আমি বললাম যে ধরো একটা আলুটিলা পাহাড়টা অনেক উঁচু, সকল গাড়ি পার হতে পারে না, অর্থাৎ রিক্সা যেতে পারে না, অটো যেতে পারে না। এখন যদি বুলডোজার দিয়ে যদি আলুটিলা পাহাড়ের মাথা কেটে আস্তে আস্তে ছোট করা হয়, এবার কিন্তু এরকম রিক্সা, ভ্যান, সাইকেল সব কিছু চলতে পারবে। এরকম ঠিক প্রভাবক কী করে, প্রভাবক হচ্ছে এরকম কোনো এই সক্রিয় শক্তিটাকে হ্রাস করার কারণে সকল বিক্রিয়ক অণু ওই শক্তিটা লাভ করা তার জন্য সহজ হয়। আর প্রভাবক যদি আমরা ব্যবহার না করতাম তাহলে সক্রিয় শক্তিটা বেশি হতো, তখন বিক্রিয়ক অণুগুলো ওই শক্তিটা লাভ করতে পারতো না। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি আবার একটু উত্তরটা একটু বলি। প্রভাবক বিক্রিয়কের সক্রিয় শক্তিকে হ্রাস করে বিক্রিয়াটিকে নিম্ন শক্তির ধারায় সংগঠিত করে। প্রভাবক দ্বারে এটা বলবা যে প্রভাবক ব্যবহার না করলে বিক্রিয়াটি যে সক্রিয়কৃত অবস্থার মাধ্যমে সম্পূর্ণ হয় তার স্থিতিশক্তি বেশি বলে তার লাভ করা কষ্টকর। অপরদিকে প্রভাবক ব্যবহার করলে সেই সক্রিয়কৃত স্থিতিশক্তির মান কমিয়ে এনে বিক্রিয়াটিকে দ্রুত করে, ফলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। এই হচ্ছে আমাদের যদি বলে প্রভাবক কীভাবে রাসায়নিক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে। এবার শেষ প্রশ্নটা হচ্ছে এনজাইম কাকে বলে। এটা 1 নাম্বার দিয়ে আসে, জীবন্ত কোষ হতে উৎপন্ন উচ্চ আণবিক ভর বিশিষ্ট অদানাদার। তাহলে জীবন্ত কোষ হতে উৎপন্ন উচ্চ আণবিক ভর বিশিষ্ট অদানাদার নাইট্রোজেন যুক্ত জটিল জৈব যৌগকে এনজাইম বলা হয়। তাহলে আমি আবার বলি, জীবন্ত কোষ হতে উৎপন্ন উচ্চ আণবিক ভর বিশিষ্ট অদানাদার নাইট্রোজেন যুক্ত জটিল জৈব যৌগকে এনজাইম বলে। পৃথিবীতে প্রায় 3000 রকমের এনজাইম আবিষ্কৃত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এতটুকুই, এরপর আবার দেখা হবে কোনো এক ক্লাসে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, দোয়া করি। আল্লাহ হাফেজ।